স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। আজ থেকে সাংগঠনিক যাত্রা শুরু হবে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির। সকালে সাভারে ৭১-এর বীর শহীদদের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর শুরু হবে এই যাত্রা। এরপর সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করবেন রাজধানীর রায়ের বাজারে ২৪-এর গণ অভ্যুত্থানের শহীদদের কবরে। সোমবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে। এনসিপির পক্ষ থেকে জানানো হয়, ৭১-এর মুক্তিযুদ্ধ ও ২৪-এর অভ্যুত্থানের সময় শহীদ হওয়া ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানানোর মাধ্যমে দলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হচ্ছে। এছাড়া আজ বিকেলে দলের নির্বাহী কমিটির পরিচিতি সভা হতে পারে। গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে সমাবেশ করে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি। সাভারের জাতীয় স্মৃতিসৌধে নাগরিক পার্টির শ্রদ্ধার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শফি মাহমুদ চৌধুরী, সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সাথে। শফি, শ্রদ্ধা নিবেদনের খবর জানাবেন আর কি বলছেন নতুন রাজনৈতিক দলের নেতারা? এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টির যে কমিটির নেতাকর্মীরা আছে তারা কিন্তু স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করছেন। একটু দেখাতে চাই দর্শকদের, তারা ঠিক ৭টা ৪০ সাভারের জাতীয় স্মৃতিসৌধে দুটি দ্বিতল বাস সহ অন্যান্য গাড়িবহর যোগে এসে উপস্থিত হয় এবং আমরা দেখতে পেয়েছি যে এই দ্বিতল বাস থেকেই আসলে এই কমিটির যে মূল যাদেরকে আমরা দেখি যে সার্জিস, নাহিদ, হাসনাত সহ অন্যান্য যারা রয়েছেন তারা এই দ্বিতল বাস থেকেই ধীরে ধীরে নেমে আসেন এবং তারা স্মৃতিসৌধের শহীদ বেদির দিকে এগিয়ে আসেন। পরবর্তীতে ঠিক এই মুহূর্তেই যেটি বলছিলাম যে বেলা ৮টার সময় তারা স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুল দিয়ে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন এবং এখানেই তারা এই মুহূর্তে অবস্থান করছেন। এই তাদের শ্রদ্ধা নিবেদন পর্ব শেষ হলে তারপরে হয়তো তারা মিডিয়া কর্মী যারা রয়েছে আমরা তাদের সাথে কথা বলবেন। আমরা সেই জন্যই অপেক্ষারত রয়েছি। দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু আসলে তারা শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে কিছুক্ষণ নীরবতা পালন করার জন্য অপেক্ষমান রয়েছেন তাদের অন্যান্য যারা এই কমিটির এবং জাতীয় নাগরিক পার্টি সহ এখানে আমরা দেখতে পেয়েছি যে জাতীয় নাগরিক কমিটির লোকজন এবং বৈষম্য বিরোধী আন্দোলনের যে কমিটির লোকজন রয়েছে সেই সব নেতাকর্মী সদস্য, স্থানীয় পর্যায়ের যারা রয়েছেন তাদের সবাইকেই আমরা দেখতে পেয়েছি যে এখানে উপস্থিত হয়েছেন। তারা এইদিকে এগিয়ে আসছেন যথাসম্ভব গণমাধ্যম কর্মীদের সাথে তারা এই মুহূর্তে কথা বলবেন। আমরা চেষ্টা করব আমাদের দর্শকদের লাইভে দেখানোর জন্য বিষয়টি। দেখতে পাচ্ছেন যে জাতীয় নাগরিক পার্টির যারা কর্ণধার রয়েছেন আহ্বায়ক কমিটির তারা এগিয়ে আসছেন। আমরা কিছুক্ষণের মধ্যেই হয়তোবা পার্টির নেতারা রয়েছেন তাদের মুখ থেকে শুনতে পারবো। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে তারা এই মুহূর্তে প্রস্তুতি নিচ্ছেন গণমাধ্যমের সামনে কথা বলার জন্য। ইতিমধ্যে একটু জানিয়ে রাখি যে আজকে সকাল ৭টার সময় স্মৃতিসৌধের বেদিতে তাদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের কথা ছিল। সেই লক্ষ্যেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সকাল প্রায় ৬:৩০ থেকেই স্থানীয় যারা নাগরিক কমিটি এবং বৈষম্য কমিটি এছাড়া জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির বিভিন্ন সদস্যগণ তারা কিন্তু জাতীয় স্মৃতিসৌধে এসে ফটকে অপেক্ষমান ছিলেন। এই মুহূর্তে গণমাধ্যম কর্মীদের সামনে কথা বলবেন জাতীয় নাগরিক কমিটির লোকেরা। আমরা একটু তাদের কাছে চলে যাব।
ভাই আপনি না না কিভাবে দেখেছেন ভাই ভাই দিয়ে দেন ভাই ভাই একটু ভাই হাফিজ ভাই হাফিজ ভাই হাফিজ ভাই হাফিজ ভাই হাফিজ ভাই হাফিজ ভাই ভাই একটু এই জায়গায় আমার ভাই আমরা একটু শুরু করবো করবো ভাই 4-5 জন ধরা করা উপায় নেই আমার হাতে একটু ভাই শুরু করলে ঠিক হয়ে যাবে মনে হচ্ছে ভাই একটু শুরু করলে ঠিক হয়ে যাবে আচ্ছা আমরা আমাদের আমরা আমাদের আজকে প্রথম দিনের কর্মসূচির প্রথম যে কর্মসূচি সেটির হিসেবে আমরা আজকে জাতীয় নাগরিক কমিটি আমরা একটু আবার শুরু করি শুরু থেকে আমরা আমাদের জায়গা থেকে আমাদের জাতীয় নাগরিক পার্টির যে পথ চলা শুরু থেকে আরেকবার শুরু করি আমাদের রাজনৈতিক দল হিসেবে পথ চলার জাতীয় নাগরিক পার্টির আজকের যে প্রথম কর্মসূচি জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধার্ঘ্য অর্পণ এই কর্মসূচির প্রথমেই আমাদের জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব জনাব আক্তার হোসেনকে তার শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সারা দেশের সর্বস্তরের জনতা, সাংবাদিক, পেশাজীবী, কৃষক, শ্রমিক, ছাত্র সকলকে আমরা শুভেচ্ছা জানাই। আজ জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা জাতীয় স্মৃতিসৌধে এসেছি। ৭১ সালে লক্ষ লক্ষ শহীদের জীবনের মধ্য দিয়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতার যে মূল মন্ত্র ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ, ৫৪ বছর ধরে তা অধরা থেকে গেছে। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃবৃন্দ, সারা দেশের আমাদের নেতাকর্মীরা আমরা অঙ্গীকারবদ্ধ যে ৭১-এর সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের যে বাংলাদেশ, সেই বাংলাদেশ নির্মাণে এনসিপি জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাবে। সারা বাংলাদেশে আমাদের অনেকগুলো প্রস্তাবনার জায়গা রয়েছে। বাংলাদেশকে গোটা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবার মতো একটি দেশ হিসেবে দেখা, ঢাকা শহরকে গ্লোবাল সাউথের প্রধান হিসেবে দেখা এবং অনেকগুলো স্বপ্ন নিয়ে আমরা আগাচ্ছি। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আমরা বিশ্বাস করি যে নতুন একটি সংবিধানের বাস্তবতা রয়েছে। তার প্রেক্ষিতে আমরা গণপরিষদ নির্বাচনের কথা বলেছি এবং একই সাথে সে গণপরিষদ নির্বাচনে যারা জয়ী হবেন তারা সংসদ সদস্য হিসেবেও ভূমিকা পালন করবেন, তেমন প্রস্তাবনা আমাদের পক্ষ থেকে আছে। আমরা সারা দেশের মানুষের কাছে আমরা দোয়া চাই যাতে করে যে তারুণদের হাত ধরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তার কার্যক্রম শুরু করেছে, যেন বাংলাদেশের সকল সম্প্রদায়ের মানুষকে
সকল ঘরানার মানুষকে, সকলের জন্য একটা আস্থাভাজন রাজনৈতিক দল হিসেবে আমরা আমাদের যাত্রা শুরু করতে পারি। ডান বামের বাইনারির বিভাজনের মধ্যে না গিয়ে সত্যিকার অর্থে একটি মধ্যমপন্থী রাজনীতি বাংলাদেশে আমরা সূচনা করতে পারি, তেমন অঙ্গীকার আমাদের রয়েছে। সে অঙ্গীকারগুলো যেন আমরা বাস্তবে রূপদান করতে পারি, সে ব্যাপারে সারা দেশের সকল শ্রেণী পেশার মানুষের সমর্থন আমরা প্রত্যাশা করি। আমরা এও প্রত্যাশা করি যে সারা দেশ থেকে অনেক মানুষ আমাদের সঙ্গে যুক্ত হতে চাচ্ছেন। অল্প সময়ের মধ্যেই সারা দেশের সকল জেলায়, সকল উপজেলায় জাতীয় নাগরিক কমিটি তাদের কর্মপরিধি এবং বিস্তৃতি করতে সক্ষম হবে বলে আমরা আশাবাদী। এই সময়ে আজকে আমাদের আরো একটি কর্মসূচি রয়েছে রায়ের বাজারে। 24-এর যারা শহীদেরা আছেন, আমরা তাদের কবর জিয়ারতে যাব, আমরা তাদের জন্য দোয়া করব। আমরা চাইব যারা সাংবাদিকরা আছেন, যারা বাংলাদেশের আপামর জনতা আছেন, তাদের সকলের দোয়ায়, তাদের সকলের ভালোবাসা নিয়ে, প্রত্যাশা এবং পরামর্শ নিয়ে এনসিপি জাতীয় নাগরিক পার্টি সামনের দিনে এগিয়ে যাবে। ধন্যবাদ সকলকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারিকে। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক বৃন্দ এবং দেশবাসী, আজকে আমরা একটি ঐতিহাসিক পরিস্থিতি এখানে একত্রিত হয়েছি। আমরা শহীদদের এখানে স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণ করেছি এবং আমরা কবর জিয়ারতের মধ্যে যাব। আমাদের ভবিষ্যতে আমাদের যে গণপরিষদ ইলেকশন রয়েছে, সেখানে আমরা নতুন করে চিন্তা ভাবনা করছি। আমাদের একটা নতুন সংবিধান প্রয়োজন। সাথে সাথে যে পার্লামেন্টারি বডি রয়েছে সেটা নিয়েও আমরা চিন্তা ভাবনা করছি। লোকাল ইলেকশন যেটা রয়েছে সেটা নিয়েও আমরা চিন্তা ভাবনা করছি। এবং আমাদের যে একটি স্লোগান দেওয়া হয়েছিল ইনকিলাব জিন্দাবাদ, সেটা নিয়ে অনেকের মুখে কথা শোনা যাচ্ছে। আমরা পুরো বাংলাদেশকে বলতে চাই, পুরো বিশ্ববাসীকে বলতে চাই, বাংলাদেশের জনগণ, মাটি এবং মানুষের যারা রয়েছেন, পুরো আকাশের মধ্যে ইনকিলাব জিন্দাবাদ লিখে দিবে ইনশাআল্লাহ। ওকে, ধন্যবাদ সকলকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম। আসসালামু আলাইকুম। আজকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রথম কর্মসূচি হিসেবে আমরা জাতীয় স্মৃতিসৌধে আমাদের স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের শ্রদ্ধাঞ্জলি দিতে এসেছি। আজকে থেকে আমাদের যে আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হলো, জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে সারা দেশের সকল মানুষকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এই ভূখণ্ডের জনপদের মানুষের যে লড়াইয়ের ইতিহাস রয়েছে, 1947 সালের আজাদির লড়াই থেকে শুরু করে 1971 সালের মহান স্বাধীনতা সংগ্রাম এবং 2024 সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থান, এই সকল লড়াইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করব এবং সেই লক্ষ্যেই এনসিপি কাজ করে যাচ্ছে। এবং আমরা বলেছি যে 1971 সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেলেও আমাদের যে সার্বভৌমত্ব, সেই সার্বভৌমত্ব বারবার হুমকির মুখে পড়েছে। আমাদের যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ বারবার ভেঙে পড়েছে। আমরা একটি গণতান্ত্রিক সংবিধান গড়ে তুলতে পারিনি। একটি একদলীয় সংবিধানের মাধ্যমে ফ্যাসিজম এবং একদলীয় স্বৈরতন্ত্রের বীজ বপন করা হয়েছিল। ফলে আমরা বলেছি যে একটি নতুন প্রজাতন্ত্র আমাদের গড়তে হবে এবং তার জন্য একটি নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচনের প্রয়োজন। সেই জায়গা থেকে আমরা সেকেন্ড রিপাবলিকের কথা বলেছি এবং আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এবং জাতীয় নাগরিক পার্টি এই মুহূর্তে তার প্রথম লক্ষ্য হচ্ছে তার সাংগঠনিকভাবে কার্যক্রম বিস্তৃত করা, তৃণমূলে সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করা এবং নিবন্ধন নিতে যেই ধরনের শর্তাবলী পূরণ করতে হয় সেই শর্তাবলী পূরণ করার দ্রুত সময়ের মধ্যে পূরণ করে আমরা নিবন্ধন কার্যক্রম আগাবো। এ মাসের মধ্যে আমরা আমাদের গঠনতন্ত্র যে প্রণয়নের কাজ, সেই প্রণয়নের কাজটি আমরা শুরু করব এবং আমাদের আজকের এই স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পরে আমরা রায়ের বাজার যাব, যেখানে আমাদের যে জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে সেই শহীদদেরকে আমরা শ্রদ্ধা নিবেদন করব। শহীদদের প্রতি আমাদের যে 71-এর শহীদ এবং জুলাইয়ের শহীদ, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেই, তাদের আত্মত্যাগকে স্মরণ করেই আমরা আমাদের যাত্রা শুরু করছি। সেকেন্ড রিপাবলিক কি অধরা স্বপ্ন নাকি বাস্তবায়নযোগ্য বিষয়? বিএনপি করতে বলতেছে আপনি বলবেন এটার সঙ্গে একটু যোগ করতে চাই, গণপরিষদ এবং সেকেন্ড রিপাবলিকের অনেক বিএনপি নেতা বলেছেন
গণতান্ত্রিক প্রক্রিয়াকে বারবার দীর্ঘায়িত করা হয়েছে। আমাদের এবার যাতে আর দীর্ঘায়িত না হয়, 24-এর গণ অভ্যুত্থান যাতে ব্যর্থ না হয়, পুরনো সংবিধান এবং পুরনো শাসন কাঠামো রেখে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। কেবলমাত্র সরকার পরিবর্তন করেই আমরা কিন্তু আমাদের জনগণের যেই কল্যাণ সেটি সম্ভব নয়, প্রকৃত গণতন্ত্র বাস্তবায়ন সম্ভব নয়। সেজন্য আমরা বলছি যে আমরা যেহেতু এই 24 সালে গণ অভ্যুত্থান হয়েছে, ছাত্র জনতা রক্ত দিয়েছে, আমরা কেবল সরকার পরিবর্তন নয় বরং শাসন কাঠামো সহ পুরো সাংবিধানিক পরিবর্তন করে নতুন একটি বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই, যেখানে প্রকৃত গণতন্ত্র, ইনসাফ এবং সাম্য নিশ্চিত করা সম্ভব হবে। জুলাই অভ্যুত্থানের যে মানে হত্যাকাণ্ডের যে বিচার, সেটা কি আপনারা এই ইন্ডিয়ান গভর্নমেন্টের মধ্যে দেখতে চান, নাকি আপনাদের দলের পক্ষ থেকে কি ধরনের চাপ থাকবে আর কি, কবের মধ্যে আসলে দেখতে চান জুলাই অভ্যুত্থানের? আমরা জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত যে গণহত্যা, সে গণহত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে কার্যকর দেখতে চাই এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা এই বাংলার মাটিতে করতে হবে। এই জুলাই গণ অভ্যুত্থানে আমাদের প্রতিশ্রুতি ছিল যে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং যারা গত 15 বছরে নানা ধরনের জুলুম করেছে তাদের বিচার এই বাংলার মাটিতে হতে হবে। এবং আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান থাকবে, দ্রুত সময়ের মধ্যেই এই বিচার বাংলাদেশের মানুষ দেখতে চায় এবং বিচারের পরে যে সংস্কার কার্যক্রম, জাতীয় ঐক্যমত্য যে কমিশন রয়েছে, দ্রুত জাতীয় সংলাপে গিয়ে আমাদের যে জুলাই সনদ এবং যে জুলাই ঘোষণাপত্র তার দ্রুত বাস্তবায়ন আমরা দেখতে চাই। ধন্যবাদ। আচ্ছা, এর মধ্য দিয়ে আমাদের জাতীয় নাগরিক পার্টির প্রথম দিনের প্রথম কর্মসূচি এখানে শেষ। আপনাদের কাছে আহ্বান থাকবে আপনারা রায়ের বাজারে আসবেন। একের পর এক সময় বাড়িয়ে নির্মাণ হয় পিরোজপুর জেলা হাসপাতালের নতুন ভবন। তবে লিফট বসানো নিয়ে আটকে আছে ভবনটির উদ্বোধন। এতে ভোগান্তিতে ওই অঞ্চলের রোগী ও তাদের স্বজনরা। লিফট স্থাপনের সময়সীমাও জানাতে পারেনি গণপূর্ত বিভাগ। 100 শয্যার পিরোজপুর জেলা হাসপাতালকে 250 শয্যার করতে প্রায় 7 বছর আগে গণপূর্ত বিভাগের অধীনে শুরু হয় 8তলা ভবনের নির্মাণ কাজ। 2018 সালের আগস্টে 18 মাসে কাজ শেষ করার তাগিদ দিয়ে বঙ্গ বিল্ডার্স এবং খান বিল্ডার্সকে কার্যাদেশ দেয় পিরোজপুর গণপূর্ত বিভাগ। এ সময়ে কাজ শেষ না হওয়ায় আবারও বাড়ানো হয় সময়, এরপরও শেষ হয়নি কাজ। দীর্ঘ সময় পর কাজ যখন শেষের পর্যায়ে, ঠিক তখন লিফট স্থাপনে দেখা দিয়েছে অনিশ্চয়তা, আর এতে অনিশ্চিত হাসপাতাল ভবনের উদ্বোধন। ভোগান্তি পোহাতে হচ্ছে পিরোজপুর সদর, ইন্দুরকানী, নাজিরপুর এবং আশপাশের এলাকার রোগী ও তাদের স্বজনদের। দীর্ঘদিন যাবৎ ফালানো, আমাদের ভোগান্তির কোনো শেষ নাই। মানুষ এখন তাকাই থাকে এই হসপিটালের দিক যে কবে কখন কমপ্লিট হবে। এই হসপিটালটা যদি দ্রুত গতিতে চালু হয়, আমাদের সাধারণ গরিব মানুষের খুব উপকৃত হব। বরিশাল, ঢাকায়, খুলনায় আমাদের যাইতে হয়, যেটা আমরা এখানে বসে পাইতাম, এর জন্য আমাদের অনেক উপকৃত হইতো। সিভিল সার্জন বলছেন, নতুন হাসপাতাল ভবন চালু হলে গতি পাবে চিকিৎসা সেবায়, কমবে ভোগান্তি। আমাকে পিডব্লিউডি এক্সএম মহোদয় জানিয়েছেন শীঘ্রই তারা লিফট সংযোজনের ব্যবস্থা করবে। লিফট সংযোজিত হলে আমরা এই হাসপাতাল বুঝে হাসপাতালের কার্যক্রম চালাতে পারবো। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে লিফট কেনার অনুমতি পাওয়ার পর টেন্ডার আহ্বান করা হবে বলে জানিয়েছে গণপূর্ত বিভাগ। একটা লিফটের জন্য মিনিস্ট্রি থেকে লিফট পাস হবে, পাস হয়ে গেলে তারপরে যে টেন্ডার হবে, টেন্ডার হলে ইউরোপ থেকে লিফট আসবে, ইনস্টলেশন হবে, তারপরে কারণ লিফট ছাড়া তো হাসপাতাল চালু করা যাবে না। তবে এই সমস্যার সমাধানের কোনো সময়সীমা দিতে পারেনি কর্তৃপক্ষ। ডিবিসি নিউজ ডেস্ক। পাবনা জেনারেল হাসপাতালে প্রায় 8 মাস ধরে নেই এক্স রে ও সিটি স্ক্যান মেশিনের ফিল্ম। এতে প্রতিদিনই সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। সরকারি হাসপাতালে 200 টাকার এক্স রে করতে এসে বেসরকারি ক্লিনিকে গিয়ে গুনতে হচ্ছে 600 থেকে 700 টাকা। এদিকে বরাদ্দের চেয়ে চাহিদা বেশি হওয়ায় ফিল্ম সংকট বলছে কর্তৃপক্ষ। পাবনাবাসী স্বাস্থ্যসেবার ভরসাস্থল 250 শয্যার পাবনা জেনারেল হাসপাতাল। স্বল্প খরচে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে হাসপাতালে স্থাপন করা হয় সিটি স্ক্যান, ইসিজি ও এক্স-রে সহ অত্যাধুনিক বিভিন্ন মেশিন। হাসপাতালে রয়েছে একটি সিটি স্ক্যানার, এছাড়া 3টি এক্স-রে মেশিনের মধ্যে 2টি ডিজিটাল ও 1টি অ্যানালগ। প্রতিদিন এক্স-রে করতে প্রয়োজন হয় 70 থেকে 80টি ফিল্ম। কিন্তু ফিল্ম সংকটে প্রায় 8 মাস ধরে বন্ধ রয়েছে হাসপাতালের সিটি স্ক্যান ও এক্স-রে মেশিন। বাধ্য হয়ে
বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের দিকে ঝুঁকছেন রোগীরা। ফিল্ম নাই, এর জন্য ভোগান্তি আসলে সাধারণ মানুষের। আমরা এখানে আসলে আমাদের হাতে লিখে ধরা দেয় যে বাইরে যে আপনারা টেস্ট করে নিয়ে আসেন। বেসরকারি ক্লিনিকে এক্স-রে করতে গিয়ে দালালের খপ্পরে পড়ে গুনতে হচ্ছে অতিরিক্ত অর্থ। আলট্রাসাউন্ড করাইছিলাম, তাই এখন ডাক্তাররা এসে দেখে কথা দিলে আমি বুঝতে পারতেছি না। আপনারা বাইরে আপনি সিমলার যায় করিয়ে আসেন, নাহলে সেন্ট্রালে যায় করিয়ে আসেন। সারাদিনে হচ্ছে কামলা দিলে পরে 500 টাকার উপরে পাই না, কিন্তু আমরা একটা এক্স-রে করতে গেলে 700, 600, 800 টাকা নেয়। রোগীদের চাপ বেশি থাকায় মাঝে মধ্যেই ফিল্ম সংকট দেখা দেয়, এমনটা স্বীকার করে শিগগিরই সমস্যা সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। প্রথমে যদি আমাদের বরাদ্দটা একটু বেশি দেওয়া হয়, যে আমরা বেশি পরিমাণের এক্স-রে ফিল্ম বা কেমিক্যালগুলো কিনতে পারি, ওই বরাদ্দের মধ্যেই আমরা তখন দেখা যাচ্ছে যে হয়তো কিছু ওষুধ কম কিনে আমরা তখন এই ইয়েগুলো একটু বেশি কিনতে পারবো। দ্রুত সংকট কাটিয়ে সরকারি হাসপাতালে সিটি স্ক্যান ও এক্স-রে মেশিন চালুর দাবি জেলাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। নানা সংকটে হুমকির মুখে সাতক্ষীরার টালি শিল্প। উৎপাদন খরচ বিবেচনায় রপ্তানির ন্যায্য মূল্য না পাওয়ায় একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে এসব কারখানা। গত 5 বছরের ব্যবধানে বন্ধ হয়ে গেছে অন্তত 70% টালি কারখানা। প্রায় এক যুগ আগেও সাতক্ষীরার কলারোয়া টালিপল্লী ছিল নারী পুরুষ শ্রমিকে মুখরিত। 6 থেকে 7 হাজার শ্রমিকের কর্মসংস্থান হয়েছিল রপ্তানিজাত মাটির টালি উৎপাদন কারখানায়। দেশের বড় বড় রপ্তানিকারক প্রতিষ্ঠান আসত টালি সংগ্রহ করতে। রপ্তানি হতো ইউরোপ ও আমেরিকার অনেক দেশে। 2016 সাল থেকে একের পর এক বন্ধ হয়ে গেছে 70% কারখানা। 2015 সাল পর্যন্ত যেখানে কারখানা ছিল 45 থেকে 50টি, বর্তমানে তা কমেছে 12 থেকে 14টিতে। দৈনিক 600 থেকে 700 টাকা মজুরিতে কাজ করেন এক একজন শ্রমিক। কারখানা কমে যাওয়ায় কমে গেছে কর্মসংস্থান। এখন হচ্ছে টালির দামটাও ঠিক পাওয়া যাচ্ছে না, বাজারে দ্রব্য মূল্যের দাম অনেক বেশি, তার কারণে এখন আমাদের টালির দাম সেভাবে আমরা পাচ্ছি না। ব্যবসার লাইন ভালো নেই, তাই মাল বেচা কেনা কম হয়, তার ধরুন ব্যবসার এই কারখানা কমে গেছে। টালি 7 থেকে 800 কি 1000 এরকম মাল তৈরি করি, 750-800 টাকা দাম হয়, ওই গেলে আমরা বাড়ি চলে যাই। টালি শিল্পকে টিকিয়ে রাখতে ক্ষুদ্র ঋণসহ সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত বিসিক। বিসিক আসলে এই শিল্পকে টিকিয়ে রাখার জন্য বিসিক এখানে ভিজিট করছে এবং তাদের সঙ্গে কথাবার্তা বলছে তাদের বিভিন্ন সুযোগ সুবিধার বিষয়ে, এবং তারা যদি বিসিক থেকে যে কোনো আর্থিক কিংবা কারিগরি যে কোনো ধরনের সহযোগিতা চায়, তো বিসিক আসলে তাদের পাশে আছে। সম্ভাবনাময় এই শিল্প টিকিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতার দাবি ব্যবসায়ীদের। ডিবিসি নিউজ ডেস্ক। ঠাকুরগাঁও সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় 3 বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরে বিজিবির প্রচেষ্টায় তাদের ফেরত আনা হয়। রাতে বিজিবি প্রেস রিলিজ করে সাংবাদিকদের এর সত্যতা নিশ্চিত করে। ঘটনার পরপরই বিজিবি বিএসএফ এর সাথে যোগাযোগ করে। দুপুরে বিজিবি বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। পরে বিএসএফ আটক 3 বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে। পরে অবৈধ অনুপ্রবেশের দায়ে বিজিবি তাদের হরিপুর থানায় সোপর্দ করে। দেশের পাইকারি কাপড়ের অন্যতম বড় মোকাম নরসিংদীর বাবুরহাট। রোজার 15 দিন আগে থেকেই এখানে ধুম লেগেছে বেচা কেনার। বিভিন্ন জেলার পাইকারদের আনাগোনায় ব্যস্ত সময় কাটছে ব্যবসায়ীদের। গেল কয়েক বছরের মন্দাভাব কাটিয়ে প্রত্যাশিত বিক্রি হচ্ছে এবছর। প্রতি হাটে বিক্রি হচ্ছে হাজার কোটি টাকার কাপড়। ঈদ উপলক্ষে দেশের বিভিন্ন জেলা থেকে আসা পাইকারি ক্রেতাদের ভিড়ে চাঙা হয়ে উঠেছে নরসিংদীর বাবুরহাট। রোজা শুরুর 2 সপ্তাহ আগে থেকেই জমজমাট বেচাকেনা বাজারটিতে। দোকানে দোকানে নতুন পোশাকের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। শাড়ি, লুঙ্গি, 3 পিস, পাঞ্জাবি, শার্ট ও প্যান্ট পিস, থানসহ মিলছে সব ধরনের কাপড়। জিনিসটা ভালো পাওয়া যায়, আমরাও নিয়ে খুশি, কাস্টমারও নিয়ে খুশি। এখান থেকে আপনার রিজনেবল প্রাইসে নিতে পারি আর কি। আমরা তৈরি পোশাকের ক্ষেত্রে সবকিছু কাপড় পাওয়া যায় এখানে। অত্যন্ত ভালো, কোনো চুরি ডাকাতি কোনো চিন্তাই না। বিগত 10 বছর যে কখনো প্রতারণা হচ্ছে না কারো কাছে। ব্যবসায়ীরা বলছেন গেল কয়েক বছরের মন্দাভাব কাটিয়ে প্রত্যাশিত বিক্রি হচ্ছে এবছর। তবে বিদ্যুৎ বিভ্রাটের কারণে চাহিদা মতো কাপড় সরবরাহ করা যাচ্ছে না। আপনার অনেক দিন ধরে বাজারে বেচাকেনি ছিল না, তো ইদারিং 3 সপ্তাহ ভালো গেছে, এই সপ্তাহ ভালো গেছে। মিলে চাপ, মাল বার করতে পারতেছি না,
মানে কাস্টমার চাইতেছে কিন্তু ওদের যে আশা পূরণ করতে পারতেছে। আরো 2 সপ্তাহ হয়তো বা ভালো হতে পারে, দেখা গেছে এখনো ঈদের কেনাকাটা শুরু হয় না। বছরের অন্য সময় বাবুরহাটে গড়ে 200 কোটি টাকার পোশাক বিক্রি হলেও ঈদের আগে বেড়ে দাঁড়ায় 1000 কোটির বেশি। রমজানের 1 মাস আগে 2 মাস আগে ওই সময় মানে 12,000 বৃদ্ধি করা এবং পুলিশ প্রশাসন যা আছে যারা বাজারে নিরাপত্তা আছে তাদেরকে আমরা বলে দিই। এদিকে অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে তৎপর রয়েছে ফায়ার সার্ভিস। এই শেখরচর বাজারটা একটা গুরুত্বপূর্ণ একটা বাজার, সেই বাজারে আমরা আসতেছি, আমরা দফায় দফায় পরিদর্শন করতেছি, আমাদের যে হটলাইন নাম্বারগুলো সেখানে প্রচার করতেছি এবং অগ্নি নির্বাপন যন্ত্র সঠিক আছে কিনা সেগুলো আমরা জাস্টিফাই করতেছি। শেখেরচর বাবুরহাটে প্রায় 5,500 দোকানে সপ্তাহে বৃহস্পতি, শুক্র ও শনিবার বেচাকেনা হয়। ডিবিসি নিউজ ডেস্ক। সবুজ চা বাগান আর চমৎকার সব ঝর্ণার জন্য পরিচিত মৌলভীবাজার। এসব ছাড়াও জেলার প্রায় অর্ধশত পর্যটন স্পটে প্রতিদিন ভিড় করছে ভ্রমণ পিপাসুরা। বেশি জনসমাগম জীববৈচিত্র্যের ভান্ডার লাউয়াছড়া জাতীয় উদ্যানে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে টুরিস্ট পুলিশ। প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য স্থান হাওটিলার জনপদ মৌলভীবাজার। মন শীতল করা চা বাগানের নয়নাভিরাম সবুজ গালিচা বছর জুড়েই আকর্ষণীয়। প্রকৃতির আরেক অপরূপ সৃষ্টি মাধবকুণ্ড ঝর্ণা। বসন্তের এই সময়ে জলপ্রপাতের স্বচ্ছ ধারা আর নির্মল পরিবেশে ঘুরতে আসছেন অনেকে। এতদিন শুধু ছবিতেই দেখছি, কিন্তু আজকে বাস্তবে দেখার পরে অনেক ভালোই লাগতেছে। জায়গার যে জল পড়ছে এটা আসলে দেখার মতো। চা বাগান আর জলপ্রপাত ছাড়াও প্রকৃতির আরেক লীলাভূমি বাইক্কা বিল। অতিথি পাখির আগমনে এর রূপ বেড়ে যায় দ্বিগুণ। জেলার আরেক বিস্ময় লাউয়াছড়া জাতীয় উদ্যান। সংরক্ষিত এই বনের প্রধান আকর্ষণ জীববৈচিত্র্য। চিরহরিত এই বনে রয়েছে হাজারো প্রজাতির বৃক্ষ, দেখা মেলে বিরল প্রজাতির পশু পাখি। এটা তো অনেক বিশাল এরিয়া, বিভিন্ন লোকজন আসতেছে, তো আমার পরিবেশটা খুব ভালো লাগছে। বন জঙ্গল দেখে খুবই ভালো লাগছে। এত সুন্দর যে বাংলাদেশে এত সুন্দর পরিবেশ আছে, এখানে আসলে আসলে বোঝা যায়। আমরা তো আসলে ব্যস্ত জীবন, ব্যস্ত শহরে বসবাস করি, তো এখানে প্রাকৃতিক যে একটা অনুভূতি সেটা পেলাম আর কি। তবে চলতি বছর কমেছে বিদেশি পর্যটকের সংখ্যা। সংশ্লিষ্টরা বলছেন সম্ভাবনা থাকলেও প্রত্যাশিতভাবে উন্নতি হয়নি এই খাতে। পূর্বের সময়ের চাইতে বর্তমানে পর্যটকের সংখ্যা মোটামুটি ভালোই বলা চলে। এর মধ্যে বিদেশি পর্যটক আশানুরূপ হচ্ছে না অন্যান্য বছরের তুলনায়। পর্যটন কেন্দ্রগুলোতে তৎপরতা বাড়িয়েছে টুরিস্ট পুলিশ। জেলা পুলিশের পাশাপাশি আমরা টুরিস্টদের সেবায় নিয়োজিত আছি এবং তারা নির্বিঘ্নে চলাফেরা করতে পারে এবং নির্বিঘ্নে বাড়ি যেতে পারে, আমরা সেই ব্যবস্থায় সর্বক্ষণ টুরিস্ট পুলিশ নিয়োজিত আছি। জেলার পর্যটন খাতকে আরও সমৃদ্ধ করতে সরকারি উদ্যোগের দাবি সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি দেশের সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।